নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর শুরুতে একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতেই হচ্ছে তৃণমূলের প্রচারে অশান্তি। ভূপতিনগরে তৃণমূলের মিছিল ঘিরে বিজেপির বিক্ষোভ। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে লাঠি ঝাঁটা দেখানোর অভিযোগ। পাল্টা বিজেপির সমর্থকদের তারা তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তৃণমূলের মিছিল, বিজেপির বিক্ষোভ। ভূপতিনগরে সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, ভূপতিনগরের উত্তর খামার এলাকা, এই এলাকায় আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি তৃণমূলের তাদের যে প্রার্থী উত্তম বারিক তার সমর্থনে মিছিল করছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সে সময়ই দেখা যায় আচমকায় রাস্তার পাশে দাঁড়িয়ে বিজেপির কর্মী সমর্থকরা, মহিলারাও ছিলেন, লাঠি ঝাঁটা হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। বলা যায় তৃণমূলের মিছিল বাধা, যাতে তৃণমূলের মিছিলকে বাধা দিতে থাকেন। সে সময়ই পাল্টা তৃণমূলের কর্মী সমর্থকরাও কিন্তু চড়াও হয়ে ওঠার চেষ্টা করেন। সেই পুলিশ বিশাল বাহিনী পৌঁছে যায় এবং যে পরিস্থিতি হয় তাতে দেখা যায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। আসলে ভূপতিনগরের এইসব এলাকা রাজনৈতিক গন্ডগোলে উত্তপ্ত থাকে, ভোট বেড়ে যায়, তার যে বলা যায় কারণ সেই যে আজকে যেটা দেখা গেল তারই যেন নমুনা। এবং ভূপতিনগর আছে, ভূপতিনগরে সেখানে ভোটকে ঘিরে এই যে অশান্তির ছবি, সবটাই কিন্তু এখন বর্তমানে শাসক দল তৃণমূল বনাম বিরোধী, মূল বিরোধী বিজেপির মধ্যে এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। এবং সেটাই দেখা গেল জানিয়ে ইতিমধ্যেই চাপানুতন শুরু হয়েছে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে দোষারোপ করছে তৃণমূল বিজেপি, কিন্তু উত্তেজনা থাকায় পুলিশের পিকেট সেই এলাকায় টহলদারি দিচ্ছে। ধন্যবাদ সুজিত। প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো সায়নী ঘোষকে। রাস্তা ও নিকাশি নিয়ে রাজপুর সোনারপুর এলাকায় অভিযোগ বাসিন্দাদের। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়। লোকসভা নির্বাচন আসন্ন, আর তার আগে প্রচারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আজ প্রচারে বেরিয়ে তার সামনেই ক্ষোভ প্রকাশ করলেন সেখানকার বাসিন্দারা। রাজপুর সোনারপুর অঞ্চলে ক্ষোভ প্রকাশ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, নির্দিষ্টভাবে স্থানীয়দের কি অভিযোগ? এবার স্থানীয় মানুষজন, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, তাদের যেটা স্পষ্ট অভিযোগ যে এলাকায় রাস্তার হাল বেহাল, পানীয় জলের সমস্যা রয়েছে, এছাড়াও নিকাশি নালা তার বেহাল অবস্থা। এবং এই নিয়ে পৌরসভাকে বারবার বলেও কোনো সমাধান সূত্র মেলেনি, এমনটাই অভিযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ যখন রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারছিলেন। তখনই তার গাড়িকে লক্ষ্য করে তারা এই অভিযোগ করেন এবং তাদের স্পষ্ট অভিযোগ যে বারবার তারা জানিয়েছেন যে এলাকার নিকাশি নালা কোনোদিনের জন্য সংস্কার হয় না এবং তার পাশাপাশি রাস্তার হাল বেহাল রয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই এই গরম পড়তেই পানীয় জলের যে সমস্যা, সেই সমস্যার কথা তারা ক্ষোভ আকারে তুলে ধরেন। এবং সায়নী ঘোষ তিনি পুরো বিষয়টা শোনেন এবং তাদেরকে উত্তর দেন যে এই সরকার, অর্থাৎ তৃণমূল সরকারই এই সমস্যার সমাধান করবে এবং কিছুদিনের সময় চেয়ে নেন। সেই সময়ের মধ্যে এই এলাকায় অবশ্যই পানীয় জল, রাস্তা এবং তার সঙ্গে নিকাশি নালার কাজ অবশ্যই তৃণমূল সরকার করবেন। এবং এই নিয়েই যাদবপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন তিনিও কিন্তু এই অভিযোগ এলাকার মানুষের পাশে দাঁড়ান। তিনি জানান যে সাধারণ মানুষ যে ক্ষোভ দেখিয়েছেন সেটা স্বাভাবিক বিষয়, কারণ তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন তারা পানীয় জলের পাচ্ছেন না এবং তার সঙ্গে রাস্তার বেহাল দশা। স্বাভাবিকভাবেই শাসক দলের কেউ যদি সেখানে যায় তারা সেখানে ক্ষোভ প্রকাশ করবেন। ধন্যবাদ অর্পণ। বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া
ঠিক না। সায়নীদিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার জল। আবার জল ঠিক মতো দেয় না। যদিও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সায়নী ঘোষ। কাজ চলছে, যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অনগোইং এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে, ওরাও জানে। এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর বেড়মজুরে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, পতাকা টাঙানোকে ঘিরে গন্ডগোলের অভিযোগ। সন্দেশখালীর বেড়মজুরে আইএসএফ তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, এখন কি পরিস্থিতি আর ঠিক কি অভিযোগ সামনে আসছে? ঘটনার সূত্রপাত কি নিয়ে? দেখো, এই যে সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর, এখানে আজকে সকালে আইএসএফ যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে প্রার্থী, আইএসএফ এর প্রার্থী, সেই আইএসএফ প্রার্থীর সমর্থনে সিপিএম এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা আইএসএফ এর পতাকা বাঁধতে যায় বেড়মজুর 1-এর কিছু এলাকায়। সেই সময় এখানকার যে তৃণমূলের যে পঞ্চায়েতের উপপ্রধান সে ছোট শেখ শাহজাহান, সেই ছোট শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূলের বেশ কিছু গুন্ডা বাহিনী এসে তাদের উপরে আক্রমণ করে, তাদেরকে মারধর করে, এমনকি ছুরি দিয়েও আঘাত করে বলে অভিযোগ। এরপরে কিন্তু ঘটনা যখন খুবই এলাকা যখন উত্তপ্ত হয়ে পড়ে, তখন সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপর আইএসএফ কর্মী এবং সিপিএম এর কর্মী সমর্থকরা তারা সন্দেশখালী থানায় গিয়ে এই ছোট শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং এই মুহূর্তে কিন্তু যে বেড়মজুর 1 যে এলাকা, সেখানে কিন্তু রীতিমতো পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার যে সিপিএম এর যেসব কর্মী সমর্থকরা বা আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো এই ছোট শেখ শাহজাহানের সহ এই বিজেপি এই তৃণমূলের যেসব কর্মী সমর্থকরা এদের উপরে হামলা করেছিল তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী থানায় রয়েছে তারা, এবং সন্দেশখালী থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ অনুপম। উপপ্রধান চুপকে যাওয়া না, এবার ছুরিলে আমার এই বাম সাইডে বাঁচছিল, শুনে একজন ধরে নেওয়ার ফলে ছুরির আগা লেগে বাম সাইডে ইঞ্জুরি হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের ছেলেমেলে দেখা দিকে তাদের মারধর, মেয়েদের মারধর। চুটকে শাহজাহান যে ইডিকে মেরেছিল, হ্যাঁ, চুটকে শাহজাহান, ওর বাপের নাম আশরাফ শেখ, ওর নাম শাহজাহান, বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। হ্যাঁ, এখন এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে। মিথ্যে বা ভিত্তিহীন সিপিএম ভার্সেস আইএসএফ তো লাগাতারওয়ালা লেগেই আসে ঝক্কি ঝামেলার মধ্যে। আমরা অশান্তিটা চাই না, আমরা অশান্তিটাকে ভালোবাসি না। আমরা এখানে শান্ত এবং স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করি। ওরা নিজেরা ঝামেলা করে ওরা টিএমসির নামে অপবাদ এবং মিথ্যা অপপ্রচার দিচ্ছে। এটা ভিত্তিহীন, সম্পূর্ণভাবে ভিত্তিহীন। মুকুল রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং। কাঁচরাপাড়ায় ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবার মুকুল রায়ের বাড়িতে, কাঁচরাপাড়ার ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে পৌঁছলেন অর্জুন সিং। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণ। অরুণ, কি কারণে অর্জুন সিং মুকুল রায়ের বাড়িতে পৌঁছলেন? দেখো, নির্বাচনে প্রচারে নামার পর তিনি কিন্তু আজকে হালিশহর যখন গিয়েছিলেন, হালিশহর থেকে মুকুল রায়ের বাড়িতে একেবারে কাছে, তিনি সেখান থেকে হঠাৎই চলে যান মুকুল রায়ের সঙ্গে দেখা করতে এবং মুকুল রায়ের সঙ্গে তিনি দেখাও করেন, তার সঙ্গে চার সঙ্গে চা খান এবং তিনি বাইরে বেরিয়ে এসে বলেন যে তিনি দীর্ঘদিনের তার সঙ্গে রাজনৈতিক সঙ্গী, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি তার কাছে আশীর্বাদ দিলাম এবং তার দীর্ঘায়ু কামনা করলাম এবং তার সঙ্গে কিছু কথোপকথন আমার হলো। তিনি যেহেতু তিনি বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তার আশীর্বাদ আমার কাছে খুব প্রাণমুখ।
তিনি এও বলেন যে মুকুল তার মাথায় হাত থেকে তাকে আশীর্বাদ করেছেন। এই ঘটনার পর তিনি আপ্লুত। তিনি বলেন যে যত বর্ষিয়ান নেতা, তিনি কদিন আগে ব্যারাকপুরে চরিতবরণ পোদ্দারের বাড়িতেও তিনি এসেছিলেন এবং তার আশীর্বাদ নিয়ে গেছেন। তিনি বলেন এতে আমার মনের জন্য অনেকটা বাড়ে এবং কর্মক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়, এমনটাই তিনি জানালেন অর্জুন সিং। ধন্যবাদ অরুণ। মুকুলবাবু শরীর ভালো আছে? অর্জুনবাবু এসেছিলেন, কথা হয়েছে ওনার সাথে? কি বললেন অর্জুনবাবু? হ্যাঁ হ্যাঁ, কি কথা হলো না? দেখুন, আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম তরিতবাবু কাছেও, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন। আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে। ওনার আশীর্বাদ নিলাম, উনি আমাকে বিজয় ভব বললেন, উত্তরই পড়ালেন। এই জয় আমার নিশ্চিত আছে। কেমন দেখলেন মুকুলের শরীর কেমন আছে? মুকুলদার শরীর ভালো। আমাকে 1 সেকেন্ডের মধ্যে ঢুকলাম, তখনই বলে আয় অর্জুন আয়। আমার সঙ্গে বসে চায় খেলেন। শুভ্রাংশু আমার ছেলে মতো। শুভ্রাংশু রাজনীতিক ব্যাপার নেই, রাজনীতি আমি কোনো আলোচনাও করিনি। কয়েকদিন আগে পার্থভূমিক এসেছিল, সে আসতেই পারে, কেউ আসবে, একটা রাজনীতিক ব্যক্তি দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ সবাই আসতে পারে। ভোটবাজারে অবাক প্রস্তাব, কংগ্রেসকে প্রার্থীপদ প্রত্যাহারের প্রস্তাব। কোচবিহারে কংগ্রেসকে প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ সিপিআইএম এর। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, জোট সঙ্গে অনুরোধ করছে, অর্থাৎ সিপিআইএম এর অনুরোধ কংগ্রেসের কাছে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য, কেন? কোচবিহার আসনটিতে বামেদের শরিক ফরওয়ার্ড ব্লক নীতিশ চন্দ্র রায়কে প্রার্থী করেছে। পাশাপাশি যেটা দেখা গেল যে কোচবিহার আসনে কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে, কংগ্রেস প্রার্থী এআইসিসি সদস্য পিয়া রায় চৌধুরীকে। আর এর ফলেই কোচবিহারের রাজনৈতিক মহলে একটা হইচই পড়ে যায়, যেহেতু সর্বভারতীয় স্তরে একটা জোটের আলোচনা চলছিল সিপিএম এবং কংগ্রেসের মধ্যে। সেক্ষেত্রে যদি এখানে সিপিএম এর অপর শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, সেখানে কংগ্রেস প্রার্থী দিলে ভোট ভাগাভাগি হবে। সে কারণেই আজ দুপুরে সিপিএম এর কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সিপিএম নেতৃত্ব, সিপিএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় কংগ্রেসের কাছে প্রার্থীপদ প্রত্যাহারের প্রস্তাব আবেদন জানান। তিনি বলেন যে যেহেতু লড়াইটা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, তাই কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীপদ প্রত্যাহারের আবেদন জানাচ্ছি, কংগ্রেস নেতৃত্বের কাছে এই আবেদন জানাচ্ছি। যদিও কংগ্রেস নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের প্রার্থী প্রত্যাহারের কোনো বিষয় নেই, কারণ পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের প্রার্থী থাকা সত্ত্বেও ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দিয়েছে এবং কংগ্রেস নেতৃত্ব যেটা জানিয়েছে, ফরওয়ার্ড ব্লকের যিনি রাজ্য কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জোট হয়নি। কাজেই কংগ্রেসের বক্তব্য তাই যে সিপিএম এর সাথে তাদের জোট হয়েছে, ফরওয়ার্ড ব্লকের সাথে কোনো জোট নেই, তাই কোচবিহারে প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। ধন্যবাদ শুভঙ্কর। কুচবিহারের ক্ষেত্রে এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং দেওয়ার পরে জেলার তাদের কংগ্রেস নেতৃত্বের থেকে বলা হয়েছে যে আমাদের জোট সিপিএম এর সঙ্গে, আমাদের জোট ফরওয়ার্ড ব্লকের সঙ্গে নয়। হ্যাঁ, এবার সিপিএম কি করবে সেটা তারা ঠিক করবে। সেক্ষেত্রে কুচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। যেটা বলছে নরেন চট্টোপাধ্যায় যে আমাদের বামফ্রন্টগতভাবে আমরা লড়াই করব এবং সিপিএমের সঙ্গে আসল সমঝোতা কংগ্রেস হয়েছে। এখন সিপিএমকে ঠিক করতে হবে যে তারা কুচবিহার আসনে কংগ্রেসকে সমর্থন করবে না ফরওয়ার্ড ব্লককে করবে। যদি তারা ফরওয়ার্ড ব্লককে সমর্থন করে তাহলে আমরা অন্যান্য জায়গায় আমরা সিপিএমকে সমর্থন করব না। এখন যা হওয়ার রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে, রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা চলব। এদের উপর মানসিক চাপ দিতে হবে। আমরা
এনআইএ কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই, আপনারা দয়া করে তদন্ত করে দেখে বলুন যে এই অভিযোগগুলো সত্য কি সত্য নয়। এগুলো আপনারা নিজেরা আগে বিভাগীয় তদন্ত করুন। আপনাদের অফিসার বিজেপি ক্যাডারের মতো কাজ করছে এবং তাতে বাকি অফিসাররা অসন্তুষ্ট হচ্ছেন। বাড়িতে বসে লিস্ট তৈরি হচ্ছে, সেখানে বিজেপি নেতারা যাতায়াত করছেন। বিজেপির কথায় কেন এইভাবে এই লিস্ট তৈরি হবে? সিবিআই ইডি যা যা করছে সেটাও দেখতে পাচ্ছেন, আর এনআইএ একেবারে তার এক অফিসারের বাড়িতে বসে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, সেই অভিযোগ আসছে। আমরা এনআইএ কে অনুরোধ করব, আগে নিজেরা অভ্যন্তরীণ তদন্ত করুন, তদন্ত করে দেখুন যে যে তথ্যগুলো আসছে, যেগুলো আমরা অভিযোগ আকারে আপনাদের সামনে আনছি, সেগুলো ফ্যাক্ট অর নট। যদি ফ্যাক্ট হয় তাহলে দয়া করে আপনারা যথাযথ ব্যবস্থা নিন। কিন্তু যে যে তারিখের বৈঠকের খবর এসছে এবং যে যে তারিখে কিছু সামান ইস্যু হয়েছে, তাতে প্রাইমা ফেসি বোঝা যাচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে। আপনাদের এই অফিসার, তিনি আপনাদের দপ্তরে বসে আলোচনা করছেন কিভাবে তৃণমূলকে হেনস্থা করা যায়, এই ধরনের অভিযোগ আসছে। এবং এনআইএ এর মধ্যে যে অফিসাররা বিজেপির দলদাসের মতো কাজ করতে চাইছেন না, তারা আপত্তি করার চেষ্টা করছেন, কিন্তু রাজনৈতিক চাপে এনআইএ এর এই ধরনের ঘটনা চলতে থাকছে। আগামী কাল থেকে আপনারা আবার 2-3 জায়গায় রেড করার পরিকল্পনা রেখেছেন, সেই খবর আমাদের কাছে এসছে। আমরা জানতে চাই এটা সত্যি না সত্যি নয়। বিজেপির হয়ে এই দালালিটা আপনারা করছেন কি করছেন না, এনআইএ নিজেরা তদন্ত করে দেখুক। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি একটা জায়গাতে বলছেন যে গত লোকসভাতে 18 আসন দিয়েছিলেন, এই লোকসভাতে 36 আসন দিয়ে দিন, 2026-এর আগে আমরা সরকার ফেলে দেব। আচ্ছা, এই সরকার ফেলে দেব মানে কি? ওর হাতের মানে কি এটা? সরকার ফেলে দেবো? একটা ইলেকটেড সরকার, যে ভোটটা হচ্ছে সেটা লোকসভা নির্বাচন। আগে দিল্লির সরকার বিজেপি থাকবে কিনা সেটা সামলাক। বাংলার সরকার ফেলে দেবো মানে কি? এত বড় উদ্ধত্ত। বাংলার মানুষের সমর্থনে তৃতীয়বারের মতো নির্বাচিত সরকার ফেলে দেব? গতবার 18, সেটাও বাড়াবার কথা বলছি। আমি বলছি গতবার 18 আর এবার 1 থেকে 8-এর মধ্যে বিজেপি। গতবার ছিল 18, এবার 1-8, 1 থেকে 8-এর মধ্যে থাকবে বিজেপি, 8 পেরিয়ে 9 হবে না। এই যে বারবার ধরে বলা, এটা কি কোথাও ষড়যন্ত্র হচ্ছে ফেলে দেওয়া? ভোকাল টনিক। বিজেপি হেরে গিয়েছে 30 থেকে 35টা আসন, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে অ্যাজ অন টুডে। এটা আমরা বাড়াবার চেষ্টা করছি। বিজেপির যে প্রার্থী তালিকা, সেটা তো দেখলে মনে হচ্ছে এর থেকে বড় দেউলিয়া রাজনৈতিক কোন দল নেই। কোথাকার মাদক ব্যবসায়ী, কোথাকার এই একদিকে গোষ্ঠীবাজি, এইসব কাণ্ড কারখানা করে এরা তো নিজেদের দেউলিয়াপনা দেখিয়ে দিয়েছে। ফলে সব জায়গায় বিজেপি কর্মীরা ভেঙে পড়েছে। আর গোষ্ঠীদ্বন্দ্ব, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, আরএসএস বিজেপি বনাম সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া বিজেপি। ফলে এই জায়গায় ভোকাল টনিক দেওয়ার জন্য এই আসন বাড়বে, সরকার ফেলে দেব, মনোবল ভেঙে গেছে, সেই কারণে তারা এই ধরনের কথাবার্তা বলছে। দ্বিতীয় একটা জিনিস দেখা যাচ্ছে যে উনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী বা ইসির ওপর শুধু ভরসা নয়,
বুথে বুথে সৈনিক তৈরি করতে হবে, জনজাগরণ ঘটাতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, ডু আর ডাই এটা নিয়ে এগোতে হবে, তাহলে ভোট লুট আটকানো যাবে। আরে তমলুকে তো শুভেন্দুর অনুগামী একজনকে দেখলাম চিৎকার করে বক্তৃতা করছেন যে আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে আমরা 2 লক্ষ ভোটে হারাবো হারাবো হারাবো, 3 বার বলল আমাদের অভিজিৎ গাঙ্গুলিকে হারাবো হারাবো হারাবো। তো এইটা হচ্ছে বিজেপির ভেতরের অবস্থা। নির্বাচনী প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র। নাকাশিপাড়ার মুড়াগাছা পঞ্চায়েত এলাকায় প্রচারে মৌহা মন্দিরে প্রণাম করে হুটখোলা জিপেই কর্মী সমর্থকদের নিয়ে মুড়াগাছা অঞ্চলের বিভিন্ন এলাকা প্রচার সারলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব হুটখোলা গাড়িতে প্রচার। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ঘাটালের অজয়নগর এলাকায় প্রচারে তৃণমূল প্রার্থী। সমস্ত মানুষের এদিকে হলদিয়ায় বিভিন্ন এলাকা প্রচার সিপিআইএম প্রার্থীর। প্রচারে বেরিয়ে শিল্প নিয়ে কথা তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। শিল্পের ক্ষতিতে তৃণমূলকেই কাজ করায় দাঁড় করাচ্ছেন বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার প্রচারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো আজ সকাল থেকে তিনিও প্রচার সারলেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ করতে দেখা গেল জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার বিজেপি প্রার্থীকে। পুরুলিয়ায় প্রচারে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো তিনিও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আজ সকাল থেকেই প্রচারে নেমে পড়েছিলেন, করলেন জনসংযোগ। গলসির উচ্চগ্রামে মাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। এলাকায় জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী। ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। গলসিতে প্রচারে গিয়ে সন্ন্যাসে পাঠানোর হুঁশিয়ারি তার। আগে পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানুন, বর্তমান সম্বন্ধে জানুন, তারপরে কথা বলবেন। জবাব এই বর্তমানের মানুষ দিয়ে দেবে ওনাকে। উনি বলছেন 2,40,000 ভোটে জিতবেন। উনি জানেন গুনতে? কবে জিতেছেন মনে আছে? গতবারে ধানবাদে কত ভোট পেয়েছিলেন সেটা গুনে নিন একটু, তারপরে জেতার কথা বলবেন। ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়েছেন, ধানবাদ ওনাকে রাজনীতি থেকে রিটায়ার করে আমরা সন্ন্যাসে পাঠিয়ে দেবো।